এখানে আমার কাছে কতগুলো আকৃতি আছে, এগুলোর কোনটা কি আকার চিন্তা করে বের করা যাক। এই যে এই আকৃতিটি, তুমি হয়তো বুঝতে পারছো যে এটা চাঁদের আকৃতি। অন্তত পূর্ণিমার সময় চাঁদের এই আকৃতিই হয়। যদি আমরা গাণিতিকভাবে আরও গভীরে চিন্তা করি, তাহলে একটি বৃত্ত হতে হলে আরও অনেকভাবে বৃত্তকে সংজ্ঞায়িত করা যায়। একটি পন্থা হল বৃত্তের কেন্দ্র চিহ্নিত করা, আর কেন্দ্র থেকে আমরা যতটুকুই যাই না কেন দৈর্ঘ্য সমান হবে। আর যদি বৃত্তটি দেখতে এরকম হয়, তাহলে তুমি এটিকে উপবৃত্ত বা ডিম্বাকার বলবে। সব বৃত্তই উপবৃত্ত, কিন্তু এটি একটি বৃত্ত নয়, শুধু উপবৃত্ত, কারণ এর কেন্দ্র থেকে সকল অংশে দূরত্ব সমান নয়। দেখো, এদিক থেকে গেলে আমরা যে দূরত্ব অতিক্রম করব, আর এদিক থেকে গেলে আমরা এর চেয়ে কম দূরত্ব অতিক্রম করব। সুতরাং এটি বৃত্ত হতে পারে না। আবার এখানে এই আকৃতিটির 3টি বাহু রয়েছে, 1, 2, 3। অথবা তুমি এটিও বলতে পারো এর 3টি কোণা রয়েছে, আর এর 3টি কোণা রয়েছে বলে তুমি এটিকে ত্রিভুজ বলতে পারো। যেখানে ত্রিভুজ দেখবে সেখানেই এই ত্রি কথাটির দিকে খেয়াল করবে। ত্রি শুনলেই বোঝা যায় এখানে 3 সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়েছে। এখানে আমাদের কাছে যেসব আকৃতি রয়েছে প্রত্যেকেরই কয়টি করে বাহু রয়েছে তা গুণে দেখতে পারি। যদি আমরা গুনতে থাকি, তাহলে দেখো এখানে এই বেগুনি রঙের আকৃতিটির 1, 2, 3, 4 4টি বাহু রয়েছে। এই আকৃতিটির 1, 2, 3, 4 4টি বাহু রয়েছে। এই আকৃতিটির 1, 2, 3, 4 4টি বাহু রয়েছে। এই আকৃতিটির 1, 2, 3, 4 4টি বাহু রয়েছে। অর্থাৎ এদের সবার 4টি বাহু রয়েছে। যে কোনো আকৃতি যার 4টি বাহু রয়েছে তাকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ। যখন তুমি এই চতুর কথাটি শুনবে, তখনই তুমি বুঝতে পারবে আমরা 4 সম্পর্কিত কোনো তথ্য পাচ্ছি। তাই যার 4টি ভুজ আছে তাকে আমরা চতুর্ভুজ বলবো। এখানে বিভিন্ন রকমের চতুর্ভুজের উদাহরণ দেয়া আছে। চতুর্ভুজ এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে। কিন্তু যেহেতু এর 1, 2, 3, 4 4টি বাহু আছে, তাই এটি একটি চতুর্ভুজ। চলো এখানে আর কি ধরনের আকৃতি আছে তা বের করা যাক। তুমি হয়তো এখানে সবগুলো কোণ দেখলে এটিকে বর্গ বলতে পারবে, কিন্তু এখানে আমি ছোট বর্গক্ষেত্র 4টি কোণায় রাখলে যদি সবগুলো একই কোণ থাকে, তাহলে তুমি এটিকে আয়তক্ষেত্র বলতে পারো। কিন্তু এখানে এটিকে কোনো আয়তক্ষেত্র বলা যাবে না, কেননা দেখো আমি এখানে বর্গক্ষেত্র রাখার চেষ্টা করছিলাম, কিন্তু এটির এই 2 পার্শ্ব কিন্তু বর্গের মতো লাগছে না। আবার এটির ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিচ্ছে। তাই এটিও কোনো আয়তক্ষেত্র নয়, আর এটাও না। যেহেতু সবগুলো বর্গ হতে হবে, তাই এটিও আয়ত না। আর এটি দেখেই বোঝা যাচ্ছে এটি একটি বর্গ। আমি এখানে ছোট ছোট বর্গ বসালাম, আর এটি একই রকম কোণ কিনা দেখলাম। যেহেতু মিলে যাচ্ছে, তাই এটি একটি আয়তক্ষেত্র। সুতরাং এই দুটি আয়তক্ষেত্র। আর এখানের এই বিশেষ আয়তক্ষেত্রটি হয়তো তোমার পরিচিত মনে হবে। এর সব কোণ আর সব বাহুর দৈর্ঘ্য সমান। অন্তত ছবি দেখে মনে হচ্ছে এর সকল বাহু সমান। এই চতুর্ভুজের সকল বাহুর দৈর্ঘ্য সমান। যেহেতু সকল বাহুর দৈর্ঘ্য সমান এবং সকল কোণ সমান, তাই আমরা এটিকে একটি বর্গক্ষেত্র বলতে পারি। আবার এখানের
এই চতুর্ভুজটির দিকে খেয়াল করো। এর সকল বাহু সমান, অর্থাৎ 4টি বাহুই সমান, কিন্তু এর সকল কোণ সমান নয়। আর যেহেতু সকল বাহু সমান হলেও সকল কোণ সমান নয়, তাই আমরা জানি এই ধরনের চতুর্ভুজকে আমরা বলবো রম্বস। সুতরাং যে বর্গের সকল বাহু সমান তাকে আমরা বলবো রম্বস। সুতরাং এখানে আমরা পেলাম চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং রম্বস। আর এখানে বিপরীত দুই বাহু সমান ও সমান্তরাল, তাই এটি সামান্তরিক। আর যে সামান্তরিকের বিপরীত দুই বাহু সমান্তরাল কিন্তু অপর দুই বাহু সমান্তরাল না হয়, তাহলে তাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। দেখো এখানে এই সমান্তরাল দুই বাহু একে অপরকে কখনো ছেদ করবে না, কিন্তু এই দুই বাহু একে অপরকে ছেদ করতে পারবে, তাই এটিকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি।